তো আজকের ক্লাস হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে লজিক ক্লাসটা, নিয়মটা আমি তোমাদের তুলে ধরছি আজকে। তো এই ক্লাসটা মন দিয়ে করো, এর ফলে এখান থেকে যে সমস্ত লজিকের প্রশ্নগুলো লিখে দেওয়া হয়েছে এমসিকিউ আর এসিকিউ আকারে, এর ফলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এই ক্লাসটা করলে তোমাদের কাছে লজিকের প্রশ্নগুলো একদম জলের মতো সহজ। তাই এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা জানো 2025-এর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন চলছে, ষষ্ঠ অধ্যায় রানিং। এখান থেকে এমসিকিউ লিখে দেওয়া হয়েছে, এখন লজিক ক্লাস শুরু হয়েছে। লজিক ক্লাসগুলো মন দিয়ে করো, এর ফলে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। লজিক ক্লাসটা শেষ হলেই ব্যাস। তো যারা নতুন প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে। 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, যেন শেয়ার করবে। তো চলো, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। তো আমাদেরকে প্রথমত হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম জানতে হবে। তো প্রাকল্পিকটা আলাদা, বৈকল্পিকটা আলাদা, দুটো মিলিয়ে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। এটা আলাদা, ওটা আলাদা। যেমন নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করেছিলাম, তারও নিয়ম ছিল, ঠিক তেমনি প্রাকল্পিক ন্যায়েরও নিয়ম আছে। এগুলো একটার পর একটা এমনভাবে ক্লাসটা করাচ্ছি, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমত প্রাকল্পিক ন্যায়। প্রাকল্পিক মানে মনে রাখবে যদি তবে থাকবে। কি বললাম? যদি তবে শব্দটা প্রাকল্পিক ন্যায় থাকবে। আর বৈকল্পিক মানে হয় অথবা থাকবে। তো এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা প্রাকল্পিক ন্যায়, তাই যদি তবে শব্দটা থাকবে। এখানে প্রাকল্পিক ন্যায় মানে প্রাকল্পিক বচন শব্দটা থাকবে। প্রাকল্পিক বচনে যদি তবে শব্দটা থাকবে, তবেই সেটা প্রাকল্পিক বচন হবে। আমি বলে দিচ্ছি মূল বিষয়গুলো, ঠিক আছে? আর এখানে প্রধানাশ্র বাক্য, অপ্রধানাশ্র বাক্য, সিদ্ধান্ত। আশা করি নিরপেক্ষ ন্যায় ক্লাসগুলো করে তোমরা বুঝে গেছো যে প্রধানাশ্র বাক্য মানে প্রথমকার লাইনটা, অপ্রধানাশ্র বাক্য দ্বিতীয় লাইনটা, আর সিদ্ধান্ত মানে তৃতীয় লাইনটা। ক্লিয়ার? এগুলো তো আগে জানা হয়ে গেছে। নিরপেক্ষ ন্যায়ের মতো এখানে নিয়ম জানতে হবে। নিয়মটা কি? প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে। এটা মুখস্থ করে নাও, ঝাড়া মুখস্থ। নিয়মের মতো মুখস্থ করো। বেশি পেঁচালে লজিক কিছুই শিখতে পারবে না। নিয়মের মতো মুখস্থ করো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিয়মটাকে কি বলে? গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি মডাস পনেস। তাহলে এই নিয়মের ভাষাটাকে কি বলে? নাম, এই নিয়মটা কি নামে পরিচিত? গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি মডাস পনেস। এই নিয়মটা এই নামে পরিচিত। ক্লিয়ার? এই নিয়মের ভাষাটা কি হবে, এই নিয়মের যুক্তিটা কেমন হবে সেটা, যেমন প্রথমকার লাইনটা হচ্ছে প্রধানাশ্র বাক্য। নিয়মটার উদাহরণটা এরকম থাকবে, যুক্তিটা এরকম থাকবে। প্রথমকার লাইনটা থাকবে এরকম, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আর এই প্রথম লাইনটাই হচ্ছে প্রধানাশ্র বাক্য, যেটা নিয়মের শুরুতে লেখা আছে প্রধানাশ্র বাক্য। আর এই প্রধানাশ্র বাক্যটি আবার প্রাকল্পিক বচন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। যেহেতু যদি তবে থাকলেই সেই লাইনটা হয় প্রাকল্পিক বচন। তাই একদিকে প্রধানাশ্র বাক্যটা প্রাকল্পিক বচন, আর একদিকে এটা প্রধানাশ্র বাক্য। তাহলে প্রধানাশ্র বাক্য মানে কি? প্রাকল্পিক বচন। আর প্রধানাশ্র বাক্যটা কেমন থাকবে? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। প্রধানাশ্র বাক্যটা প্রাকল্পিক বচন হতেই হবে। ক্লিয়ার? এই প্রধান আশ্র বাক্যটাই হচ্ছে মূল খেল। এটা দিয়ে তোমাদের এই প্রাকল্পিক ন্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তা প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা কি ছিল? এই যে যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়, তবের পরের অংশ, তবে বা তাহলের পরের অংশটাকে অনুগ বলা হয়। মানে পূর্বগ মানে তাহলে কোনটা? বৃষ্টি হয় কটা। যদির পরের অংশ এটা বৃষ্টি হয়, এটা পূর্বগ। তাহলের পরের অংশটা অনুগ হচ্ছে মাটি ভিজবে। কথাটা মনে মনে ধরে নাও। যেমন আমরা নিরপেক্ষণে এসপিএম ধরেছিলাম, ঠিক তেমনি যদির পরের অংশটাকে এখানে প্রাকল্পিক ন্যায় পূর্বগ বলা হয়, তবের পরের অংশটাকে অনুগ বলা হয়। এখান থেকে সূত্রপাত, এখান থেকে লজিকটা, নিয়মটা অ্যাপ্লাই হবে। নিয়ম কি বলছে? যে প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচন, একদিকে ভালো করে দেখো এটা প্রধান আশ্রবাক্য, অপরদিকে এটা আবার প্রাকল্পিক বচন। এই জন্য প্রাকল্পিক বচন কেন? কারণ যদি তবে শব্দটা আছে, এই জন্য এটা প্রাকল্পিক বচন, এটা কোনো নিরপেক্ষ বচন না। ক্লিয়ার? নিয়ম কি বলছে? প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে মানে এই যে পূর্বগকে মানে যদির পরের অংশটাকে বৃষ্টি হয় কথাটাকে পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে। অপ্রধান আশ্রবাক্য মানে যে দ্বিতীয় লাইনটা, অপ্রধান আশ্রবাক্য স্বীকার করে মানে বৃষ্টি হয় কথাটাকে বৃষ্টি হয়েছে। স্বীকার মানে যা আছে তাই বলতে হবে। এখানে নিয়ম স্বীকার করে, পূর্বগটাকে এখানে স্বীকার করে। প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে। তাহলে বাকি কি থাকলো? পূর্বগটাকে স্বীকার, বাকি কি থাকলো? অনুগটাকে। এই অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই যে অনুগটাকে দেখো সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে, মাটি ভিজেছে। এরকম যদি ভাষাটা থাকে, এরকম যদি যুক্তিটা থাকে, তাহলে প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা পালন করা হয়েছে, এটা বৈধ। নিয়মটা পালন করা হয়েছে। ভালো করে দেখো প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা কি। তাহলে প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা মানে প্রাকল্পিক ন্যায় কি করে বুঝলে? যদি তবে শব্দটা আছে, এই জন্য এটা প্রাকল্পিক ন্যায়। নিয়মটা কি? প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে প্রধান আশ্রবাক্যের, এটা হচ্ছে উদাহরণ এরকম থাকবে পরীক্ষায়,
তোমাকে বলতে হবে এটা বৈধ না অবৈধ। অনেকভাবে থাকবে, যেগুলো এমসিকিউ লিখে দিয়েছি। এরপরে যখন ক্লাসগুলো এমনভাবে সেট আপ করেছি সব ক্লিয়ার হয়ে যাবে, তারপর তো আমি তোমাদের প্র্যাকটিস করাবই। তাহলে প্রাকল্পিক বচনের প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্ব গকে বৃষ্টি হয় কথাটাকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে যা আছে তাই বলতে হবে। পূর্ব গটাকে এখানে বলতে হবে, আর অনুগটা বাকি থাকলে অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটাই নিয়ম। এই প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা তাহলে এইরকম যুক্তি যদি থাকে তাহলে নিয়মটা পালন করা হয়েছে, এই নিয়মটা এই জন্য এটা বৈধ। তো ক্লিয়ার? তো যদি বৃষ্টি হয় জায়গায় এখানে যদি রাম আসে তবে শ্যাম আসবে থাকতে পারে, যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি তুমি আসো তবে আমি যাব, মানে যাই হোক যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়, তবের অংশ পরের অংশটাকে অনুগ বলা হয়। মোট কথা এখানে যে শব্দটা থাকবে এই শব্দটা যদি এখানে যা আছে তাই বলা হয়, আর অনুগটা যদি এখানে যা থাকবে সেটা যদি এখানে বলা হয়, তাহলে এটা প্রাকল্পিক। এই সমস্ত যুক্তিটা প্রাকল্পিক ন্যায় নিয়ম পালন করেছে। আমি নিয়মটা লিখে দিয়েছি, ভালো করে দেখো। প্রধানাশ্র বাক্যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মানে যা আছে তাই বলা হয়েছে। স্বীকার মানে কি? যা আছে তাই বলা হয়েছে। মাটি ভিজবে কথাটাকে যা আছে তাই বলা হয়েছে, কিন্তু এটা অনুগ, এটা পূর্বগ। যদির পরের অংশটাকে পূর্ব বলা হয়, তবের পরের অংশটাকে অনুগ বলা হয়, যা আছে তাই বলা হয়েছে। তাহলে এই অংশটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের এই যে নিয়মটা পালন করা হলো, এই নিয়মটা হচ্ছে বৈধ। আর এই নিয়মটা যে পালন করা হলো, এই নিয়মটা হচ্ছে গঠনমূলক বা স্বীকৃতিমূলক। এই নিয়মটার নাম কি? এমপি মডাস পনেন্স। এই নিয়মের ভাষাটাই হচ্ছে এই নিয়মটা এখানে পালন করা হলো। এই নিয়মটা হচ্ছে গঠনমূলক, প্রাকল্পিক ন্যায়। স্বীকৃতিমূলক কেন? যেহেতু স্বীকার করা হয়েছে, পূর্বগটাকে এখানে স্বীকার করা হয়েছে, অনুগটাকে এখানে স্বীকার করা হয়েছে। মানে স্বীকার মানে হেবাচক করে বলা হয়েছে। আগে পূর্বগটা স্বীকার করেছে, অনুগটাকে এখানে স্বীকার, এই জন্য যে স্বীকৃতিমূলক ন্যায়, প্রাকল্পিক ন্যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে নিয়মটা যেহেতু পালন করা হয়েছে তাহলে বৈধ। যেমন তোমরা নিরপেক্ষ ন্যায় নিয়ম পালন করলে কি বৈধ হয়, তাহলে এখানে কোনো দোষ হলো না, তাহলে নিয়মের ভাষাটা পালন করা হয়েছে না, এই জন্য এটা বৈধ। ক্লিয়ার? এবার এই যে নিয়মটা, এই নিয়মটার আকার আবার কেমন হবে? আকারটা কিরকম? আকারটা হচ্ছে এরকম, যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এবার মাথার মধ্যে ঢুকছে না, যদি পি তবে কিউ এটা আবার কি? যদি আকার মানে হচ্ছে যেমন আমরা এসপিএম আলটিমেটলি সংস্থান বের করেছিলাম না, তো ভালো করে দেখো এখানে যদির পরের অংশটাকে যদি পি ধরা হয়, তবের পরের অংশ যদি কিউ ধরা হয়, তাহলে যদি পি প্রধান আকারটা কিরকম হবে? আকারটা হবে যদি পি তবে কিউ। ক্লিয়ার? এটা যদি পি তবে কিউ, তাই হলো প্রথমকার লাইনটা আকারটা এরকম। তারপর কি বলা আছে দ্বিতীয় লাইনে? অপ্রধানাশ্র বাক্যের দ্বিতীয় লাইনে তাহলে পিটা যদি এখানে হয় তাহলে পিটা এখানে হবে, যা আছে তাই বলে যে পিতে দ্বিতীয় লাইনে পি, আর তৃতীয় লাইনে কিউটা দিব। এই আকারটা হচ্ছে এই নিয়মটা যে পালন করা হয়েছে, এই নিয়মের ভাষার আকারটা হচ্ছে এরকম। সুন্দর করে লিখিয়ে দিয়েছি, ক্লাসগুলো মাথার মধ্যে ঢুকে যাবে, খাতার মধ্যে লিখে নেবে। আকারটা হচ্ছে এটা। তাহলে এই নিয়মটা হচ্ছে বৈধ, মানে আকারটাও বৈধ, মানে এটাও পরীক্ষা আসতে পারে, এইভাবেও আসবে। এরকম আকার দেখলে তোমাকে বলতে হবে বৈধ। এই প্রশ্নটা আরেকভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, পি নাল কিউ, মানে যদি তবের চিহ্নটাকে বলা হয় নাল, পি নাল কিউ। যদি তবের চিহ্নটাকে বলা হয় পি নাল কিউ, তারপর পি, তারপর কিউ। তাহলে পি দ্বিতীয় লাইনটা পি, তৃতীয় লাইনটা সিদ্ধান্তটা কিউ, মানে অনুগটাকে সিদ্ধান্তে। ভালো করে দেখো, প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটা হচ্ছে এই আকারটা দুই ধরনের থাকতে পারে, এই ধরনের থাকলেও বৈধ, এই ধরনের থাকলেও বৈধ। কারণ যদি তবে সরাসরি এরকমও বলতে পারে, সরাসরি এরকম, কারণ যদি তবে সিম্বলটা হচ্ছে পি নাল, এই নালটা থাকলে মানে পি নাল, যেগুলো আস্তে আস্তে ক্লাস করে সব বুঝে যাবে। ক্লিয়ার? তাহলে এইটাও বৈধ, এইটাও বৈধ, এইটার মানও যা, এটার মানও তা। যদি তবে সরাসরি এরকম থাকতে পারে, যদি তবে পরিবর্তে পি নাল কি এরকম থাকতে পারে। দ্বিতীয় লাইনটা দেখো, পূর্বগট এখানে স্বীকার করছে, অনুগট এখানে স্বীকার, মানে এটা আরো বৈধ। এই যে বৈধ হলো, এটা হচ্ছে নিয়মের ভাষাটা। কোনটা? কোন নিয়ম? প্রথমকার নিয়ম, যে নিয়মটা তোমাদেরকে আমি দেখালাম, এই নিয়মটা গঠনমূলক স্বীকৃতিমূলক ন্যায়ের এই যে নিয়মের উদাহরণটা এটা, আর এটা আকারটা। এই আকারটা হচ্ছে বৈধ, এই আকারটাও বৈধ, এটাও বৈধ। কিন্তু এই আকারটাকে আবার কি বলা হয়? এমপি বলা হয়। এমপি মানে মডাস পনেন্স। এই আকারটার নাম কি? মডাস পনেন্স। এই জন্য বলে দিয়েছি ভালো কথা, এমপি মডাস পনেন্স। অ্যাকচুয়ালি এই নিয়মটাই হচ্ছে এমপি, কিন্তু এর আকারটা হচ্ছে এই আকারটার নাম কি তাহলে? এমপি মডাস পনেন্স। ক্লিয়ার? এই এমপিটা তার মানে এটা বৈধ, এমপি নিয়মটা হচ্ছে বৈধ।
তার মানে এখানে নিয়মটা পালন করা হয়েছে। প্রধানাশ্র বাক্যে ভালো করে দেখো, প্রধানাশ্র বাক্য অপ্রধান সিদ্ধান্ত, প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করে। তাই মানে এরকম দেখলেও বৈধ, এটাও বৈধ, এটাও বৈধ। এটা নিয়মের ভাষাটা আর এই নিয়মের উদাহরণটা, এটা আকারটা ক্লিয়ার, তাহলে বৈধ। এবার তার মানে এখানে নিয়মটা পালন করা হলো। এবার নিয়ম পালন না করলে তাহলে কিরকম হবে? নিয়ম পালন করলে এরকম হবে, নিয়ম পালন না করলে এটার উল্টাটা হয়ে যাবে। এবার এবার দেখো নিয়ম পালন না করলে, তার মানে নিয়ম পালন করলে ওরকম, নিয়ম পালন না করলে কি হবে? নিয়ম পালন না করলে দোষ হবে। এই দোষটার নাম কি? অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। যেমন কি? তাহলে নিয়ম পালন না করলে কোন নিয়মটা? যে প্রথমকার যে নিয়মটা দেখলে প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে। এই নিয়মটা পালন না করলে কি হবে? নিয়মের যে উদাহরণটা দিলাম তার উল্টা হয়ে যাবে। ওই নিয়মটা পালন না করলে অনুগ স্বীকারজনিত দোষ হয়ে যাবে। তাহলে নিয়ম পালন না করলে কি হবে? অনুগ বা অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। তো চলো এবার উদাহরণটা দেখো, তাহলেই বুঝে যাবে যে এখানে নিয়মটা পালন করা হয়েছে কিনা। প্রথমে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা দেখো, একই উদাহরণ, এখানে বুঝে যাবে যে এটাতে দোষ হয়েছে ওটাতে দোষ হয়নি। দেখো উদাহরণটা কি? যেমন প্রধানাশ্র বাক্য, আলটিমেটলি এটা প্রাকল্পিক বচন, কিন্তু পরীক্ষায় তোমাকে এইভাবে লিখে দেবে না যে এটা প্রধানাশ্র বাক্য এটা অপ্রধান। আমি এটা জাস্ট বোঝানোর জন্য, জাস্ট এরকম যুক্তি থাকবে, ঠিক আছে? এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিয়েছি এটা প্রধান এটা অপ্রধান সিদ্ধান্ত। পরীক্ষা এরকম 3টা পর্ব থাকবে, এক লাইনও থাকতে পারে, আলটিমেটলি কমা কমা থাকতে পারে। কিভাবে থাকতে পারে? যত ধরনের ক্লাস আছে শুধু আমি প্র্যাকটিস করাবো, বুঝে যাবে। এইভাবেও থাকতে পারে। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, আগের লাইন আর এখনকার লাইন একই ব্যাপার। তারপর দেখো মাটি ভিজেছে, দ্বিতীয় লাইনে কি বৃষ্টি হয়েছে। এই যুক্তিটাতে কি নিয়ম পালন করা হয়েছে? হয়নি। ভালো করে দেখো নিয়ম কি ছিল, যদি তবে তো অবশ্যই থাকলো, কিন্তু নিয়ম পালন করা হয়নি। তাহলে আগের যুক্তি আর এই যুক্তি একই না, কারণ আগের যুক্তি ছিল প্রধানাশ্র বাক্যের পূর্বগকে, যে বৃষ্টি হয় কথাটা যদির পরের অংশটা পূর্বগ বলা হয়, তবের পরের অংশটাকে অনুগ বলা হয়। বৃষ্টি হয়েছে কথাটা এখানে স্বীকার করতে হতো, মানে বৃষ্টি হয়েছে কথাটা এখানে বলতে হতো, আর মাটি ভিজবে কথাটাকে এখানে বলতে হতো, এখানে বলা হয়নি। তার মানে এটা অবৈধ। আশা করি তোমরা বুঝতেই পারছো। ভালো করে দেখো, এটা হচ্ছে নিয়ম ছিল আর এটা নিয়মের ভাষা ছিল, মানে নিয়মটা পালন করা হয়েছে এই জন্য বৈধ। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, কি ছিল? দ্বিতীয় লাইনে কি ছিল? বৃষ্টি হয়েছে, মানে পূর্বগটা দ্বিতীয় লাইনে থাকবে, অনুগটা তৃতীয় লাইনে থাকবে, সিদ্ধান্তে থাকবে। এই নিয়মটা বৈধ। তো এখানে ভালো করে দেখো তো, এখানে কি নিয়ম পালন করা হয়েছে? নিয়ম পালন না করলে তাহলে কি দোষ হতো? অনুগ স্বীকারজনিত দোষ বা অনুগটা। সেটা কেমন? সেটা এই যে এটা এমন, সেটা এমন। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেছে, বৃষ্টি হয়েছে। তাহলে এরকম যদি উদাহরণ থাকে তাহলে তুমি কি করে বুঝবে যে এটা বৈধ না অবৈধ? অবৈধ। কেন? কারণ এখানে ভালো করে দেখো, এখানে প্রথমকার নিয়মটা পালন করা হয়নি। নিয়ম পালন করলে কি যুক্তি সেটা তো এখনই দেখালাম। যদি বৃষ্টি হয় তাহলে এই লাইনটা একই থাকবে, পার্থক্য থাকবে এখান থেকেই। এখানে দেখো, এখানে অনুগটাকে আগে স্বীকার করেছে, পূর্বগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে। এটা নিয়ম না, প্রাকল্পিক ন্যায়। নিয়ম কি ছিল? পূর্বগকে এখানে বলতে হবে, যা আছে তাই বলতে হবে, আর অনুগটাকে এখানে বলতে হবে, তাহলেই বৈধ ছিল। এই জন্য তো এটা অবৈধ। তাহলে এটা স্বীকার করেনি, তাহলে এটা কি নিয়ম পালন করেনি। নিয়ম পালন না করলে কি দোষ? অনুগ স্বীকারজনিত দোষ। শুরুতেই বলে দিয়েছি, নিয়ম পালন না করলে অনুগ স্বীকারজনিত দোষ, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। তাহলে কেন? কারণ এই যে অনুগটাকে আগে স্বীকার করা হয়েছে, পূর্বগটাকে সিদ্ধান্তে স্বীকার করে, যেহেতু অনুগটাকে আগে স্বীকার করা হয়েছে এই জন্য অনুগ পরিকল্প, অনুগ স্বীকারজনিত দোষ। ক্লিয়ার? কোন নিয়মটা লঙ্ঘন করলে অনুগ স্বীকারজনিত দোষ হয়? প্রথমকার নিয়মটা। নিয়মটা কি? প্রধানাশ্র বাক্যের পূর্বগকে প্রধানাশ্র বাক্যের অনুগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে, প্রধানাশ্র বাক্যে অনুগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে, পূর্বকে সিদ্ধান্তে স্বীকার করলে অনুগ স্বীকারজনিত দোষ হয়, যেগুলো আমি এমসিকিউ এসিকিউতে লিখে দিয়েছি। আশা করি লজিক ক্লাসটা করার ফলে তোমাদের সেই সমস্ত ভাষাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল অনুগ স্বীকারজনিত দোষ কেন হলো? কারণ নিয়মটা যেহেতু অনুগটাকে স্বীকার করেছে, পূর্বকটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, তাই এটা অনুগ স্বীকারজনিত দোষ। আর দোষ হলেই অবৈধ, সেটা তো আমি নিরপেক্ষণে শিখিয়েছি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে এটা অবৈধ। যেমন এটা অবৈধ, ঠিক তেমনি এর ভাষাটাও অবৈধ, ওর উদাহরণটাও অবৈধ। যেমন বৈধ ছিল তার আকারটাও বৈধ ছিল, ঠিক তেমনি তাহলে এটার এই অবৈধ উদাহরণটার আকার কেমন হবে? নিশ্চয়ই যেরকম হবে সেরকমই হবে। তো যদি এটাকে যদি পি, এটা তবে কিউ ধরো, তাহলে নিশ্চয়ই কিউকে বলবে, তারপর পি কে বলবে। তো তাই ভালো করে দেখো, আকারটা ভালো করে দেখো, যে যদি পি তবে এই লাইনটা কি থাকবে?
পি যদি পি তবে কিউ, কিউটা আগে বলেছে মানে অনুগোটা আগে বলেছে, পিটা এখন, তাহলে এটা অবৈধ, এই আকারটা অবৈধ। আর এই এখানে পি নাল কিউ একই ব্যাপার, যদি তবে পরিবর্তে পি নাল কিউ থাকতে পারে, কিউ আগে বলছে পি, তার মানে এটাও অবৈধ। ক্লিয়ার? এই আকারটাও অবৈধ। তার মানে এই যে আকারটা, এই এবার যদি প্রশ্ন এই আকারটার নাম কি? এই আকারটার নাম হচ্ছে এই যে অনুগো শিকারজনিত দোষের আকার। অনুগো শিকারজনিত দোষের হচ্ছে এটা হচ্ছে আকার। অনুগো স্বীকার, কেন অনুগোটাকে স্বীকার করেছে, পূর্বকটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, তাহলে অনুগো স্বীকার জনিত দোষের আকার। তাহলে সরাসরি এটা প্রশ্ন এই ধরনের আকার থাকলে আশা করি বুঝতেই পারবে এটা বৈধ না অবৈধ। কারণ বৈধ হতে গেলে যদি তবে, যদি প্রথমকার নিয়মে যদি তবে থাকবে, তো নিয়মটা যদি থাকে পূর্বকটাকে এখানে থাকে, অনুগোটা এখানে থাকে, তবে বৈধ। এখনই দেখালাম তোমাদের ভালো করে, এটা দেখো অবৈধ আকার, আর এটা দেখো বৈধ। একই কি? এই যে বৈধদের আকার। প্রথমকার লাইনটা দেখে মনে হবে একই, কিন্তু প্রথমকার লাইন শুধু দেখলে হবে না, দ্বিতীয় লাইনটাও দেখতে হবে। কারণ নিয়ম, এই জন্য তো তোমাদেরকে আমি নিয়মটা মুখস্থ করতে বলেছিলাম। এই জন্য এই নিয়মের ভাষার মধ্যে সব কিছু লুকিয়ে আছে, যে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনে পূর্বককে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই যে সিদ্ধান্তের ভাষাটা, সিদ্ধান্তের উদাহরণটা, নিয়মের উদাহরণটা আর নিয়মের আকারটা, এই আকারটা তো এমপি আমি তো বলে দিলাম। এবার এটাকে লঙ্ঘন, এটাকে যদি নিয়মটা পালন না করে তাহলে কি হবে? পালন না করলে নিশ্চয়ই কিউটা আগে পিটা পড়ে, আর নিয়ম তো পূর্বকটাকে এখানে বলতে হবে, অনুগটাকে, এটাই নিয়ম। তাই হয়েছে, ভালো করে দেখো, তাই হয়েছে। তাহলে যদি পি তবে কিউ, কিউটা অনুগটাকে আগে বলেছে, পিটা বলেছে, একই ব্যাপারে যদি তবে পরিবর্তে এটাও বসানো হয়, পি নাল কিউ, কিউ অতএব পি, তাহলে এখানে এই আকারটা হচ্ছে অবৈধ। তো ক্লিয়ার? তো প্রাকল্পিক ন্যায়ের আশা করি যেভাবে ক্লাসটা করিয়েছি, তো প্রাকল্পিক ন্যায়ের একটা নিয়ম, আর নিয়মটা অবৈধ, নিয়মটা পালন না করলে অবৈধ, এটা হচ্ছে অবৈধ। তো নিয়মটা পালন না করলে কি দোষ হয়? নিয়মটা পালন না করলে অনুগো স্বীকারজনিত দোষ হয়। আর অনুগো স্বীকারজনিত দোষের উদাহরণটা কিরকম হবে? এরকম হবে। কেন? অনুগো স্বীকারজনিত। নিয়ম কি বলছে? নিয়ম বলছে পূর্বকটাকে প্রধানাশ্র বাক্যের, যত গল্প প্রধানাশ্র বাক্য দিয়ে, প্রধানাশ্র বাক্যের পূর্বককে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে, এটা নিয়ম। কিন্তু নিয়ম যদি না পালন করে তাহলে কি হবে? অনুগটাকে আগে এখানে স্বীকার করবে, পূর্বকটাকে সিদ্ধান্তে স্বীকার করলে এটা হচ্ছে দোষ, আর এটা অবৈধ। কেন? কারণ অনুগোটা আগে স্বীকার করলে, এই জন্য তো এটা দোষটার নাম হচ্ছে অনুগো স্বীকারজনিত দোষ। অনুগো স্বীকারজনিত দোষ, কারণ যদি পরের অংশটা পূর্বক বলা হয়, তবে পরের অংশটাকে অনুগো বলা হয়। অনুগোটাকে এখানে স্বীকার করলে, পূর্বকটা এখানে স্বীকার করলে এটা অবৈধ, মানে এটা দোষ। আর অবৈধর আকারটা হচ্ছে এরকম। তো ক্লিয়ার? তো প্রাকল্পিক ন্যায়ের আজকে একটা নিয়ম, নেক্সট ক্লাস প্রাকল্পিক ন্যায়ের আরেকটা নিয়ম আছে, ওটা আপাতত এই নিয়মটা খাতার মধ্যে মুখস্থ করো, মাথার মধ্যে ঢুকাও, একসাথে সমস্ত লজিকটা করলে মাথার মধ্যে গুলিয়ে যাবে। ঠিক আছে? ফাটাফাট এটা হচ্ছে নিয়মটা মুখস্থ করে নাও, যেভাবে লেখা দিলাম। আশা করি এটা পড়ার পর তারপরে এমসিকিউ গুলো দেখবে, যেভাবে লিখে দিয়েছি সব জলের মতো ঝরঝর হয়ে যাবে একদম।